ইদানিং নিখিলের ঘুম হচ্ছে না। মাথার ভেতর কেমন এক অকারণ কোলাহল। দৃশ্যহীন কিছু যেন নিঃশব্দে তার ঘুমের ভিতর এসে বসে থাকে। রাত গভীর হলে কেরোসিন বাতির ম্লান আলোটা নিভিয়ে দিয়ে যখন খাটিয়ায় শুয়ে পড়ে নিখিল, তখনই অদ্ভুত এক অস্বস্তি গা জড়িয়ে ধরে। মনে হয় অন্ধকারের ভিতর কোথাও কেউ বসে আছে তার মাথার কাছে, একেবারে বিছানার গায়ে গা লাগিয়ে, দুহাত বিছানার প্রান্তে রেখে কুনুয়ের উপর ভর করে, মুখটা হাতের উপর আলতো করে রেখে যেন তাকিয়ে আছে শুধু তার দিকে। এই চাহনির ভেতর কোনো শব্দ নেই, কিন্তু আছে অদ্ভুত এক নিঃশ্বাস রুদ্ধ করা উপস্থিতি। আজ কার্তিক মাসের অমাবস্যার রাত। কেলুয়াগঞ্জের বাউরি বাগান, একটা ঘন জঙ্গল ঘেরা নির্জন এলাকা। শহরের ধোঁয়া আর ধুলোর কোনো গন্ধ নেই এখানে। আছে শুধু কুয়াশায় ভিজে থাকা শীতল বাতাস। শীতও আজ যেন বেশ বাড়াবাড়ি করছে। নিখিল একটা কম্বলের তলায় গুটিসুটি মেরে শুয়ে আছে, তবু এই মুহূর্তে শীতের চেয়েও তীব্র এক ঠান্ডা তার মেরুদণ্ড বেয়ে নেমে আসছে। অজানা কোনো স্রোত শরীরের ভিতর ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে গায়ের সব রন্ধ্র জুড়ে ভয় ছড়িয়ে পড়ছে। ঘামের ফোঁটা ঠান্ডার মধ্যেও কপাল বেয়ে নেমে আসছে। কম্বলের ভেতর যেন অক্সিজেন ফুরিয়ে যাচ্ছে। শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। নিখিল আর থাকতে পারল না। মুখটা সামান্য বের করতেই বুকের ভেতর হঠাৎ ধক করে উঠল। ঘরের উত্তরে জানালাটার দিক থেকে এক টুকরো শব্দ, যেন যেন কেউ ভেতর থেকে ঠেলে খুলে দিল জানলাটা। অথচ সে তো ঘুমোবার আগে নিজেই জানালাটা বন্ধ করে রেখেছিল। এত রাতে এই ঘন কুয়াশা আর শিয়ালের ডাকের মধ্যে কি কেউ সত্যি ঘরে ঢুকল? ভয় আর কৌতূহলের এক অদ্ভুত টানা পড়ে নে নিখিল ধীরে ধীরে উঠে বসল। কম্বল সরাতেই খাটিয়ার কাঠের কড়কর শব্দে শূন্য ঘরটায় কেমন যেন জোরালো একটা আওয়াজ হলো। অল্প আলো জ্বলছে টিমটিম করে, যেন ধীরে ধীরে নিঃশ্বাস ফেলছে একটা কেরোসিনের হারিকেন বাতি। আর তার হলদে ধোঁয়াটে আলোয় দেয়ালগুলো যেন অপরিচিত হয়ে গেছে। ঘরের কোনায় যেন কুয়াশার সাদা ধোঁয়া ঢুকে ঘুরপাক খাচ্ছে। ঘরের আসবাবের রেখাগুলো অস্পষ্ট হয়ে গিয়েছে। সবকিছু কেমন যেন আধো দৃশ্যমান আর আধো অদৃশ্য। নিখিল ধীরে ধীরে জানালার দিকে এগোলো। ভেতরের সব শব্দ যেন নিস্তব্ধ হয়ে গেছে। নিজের পায়ের শব্দই কেবল শুনতে পাচ্ছে। এক একটা পা ফেলার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে মাটির তলায় কিছুর যেন সাড়া জাগছে। হাত বাড়িয়ে জানালাটা বন্ধ করার জন্য এক পা দূরে এগোতে গিয়েই তার বুকের ভিতর যেন কার মুঠো পড়ে গেল। হৃৎপিণ্ড হঠাৎ থেমে গিয়ে আবার হুড়মুড়িয়ে ধক করে উঠল। বাইরের জঙ্গল আবছা আলোতে ভেসে উঠেছে, আর ঘরের ঠিক বাইরে খুঁটির সঙ্গে ঝোলানো আরেকটা হারিকেন বাতি কাঁপা কাঁপা আলো কুয়াশার মধ্যে অদ্ভুতভাবে তার আলো ভাসিয়ে দিচ্ছে। আর সেই আলোতে সামান্য দূরে দেখা যাচ্ছে একা দাঁড়িয়ে থাকা একটা ডুমুর গাছ। গাছের কালো ভুঁড়িটার গায়ে ওর চোখ পড়তেই শ্বাস আটকে গেল। দুটি ফর্সা অথচ নীলাভ আভা ধরা হাত জড়িয়ে রয়েছে। হাত দুটি যেন একেবারে আলগোছে গাছটাকে আঁকড়ে ধরে আছে। আঙুলগুলো কাঁপছে। অদ্ভুত অস্বাভাবিক হাড় জিরজিরে আঙুল। নিখিল বুঝতেই পারল না ওগুলো মানুষের কিনা।
গায়ের লোম খাড়া হয়ে গেল। হাতগুলো আস্তে আস্তে নড়ল। মৃত মাছের ডানা কাঁপার মতো সশব্দে নয়, নিঃশব্দে। তবু নিখিলের বুকের ভেতর থেকে একটা চাপা আর্তনাদ বেরিয়ে আসতে চাইল। গলার স্বর শুকিয়ে গেছে। ভয়ে গলা শুকিয়ে গেলেও কাঁপতে কাঁপতে একটি মাত্র শব্দ বেরোল, কে ওখানে? কিন্তু প্রথমে কোনো উত্তর এলো না, বরং নিস্তব্ধতা যেন ঘনীভূত হল। তারপর ধীরে ধীরে নিখিলের চোখের দৃষ্টি যখন জমে গেল সেই দুটি হাতের দিকে, তখন সে দেখল হাতের একটি আঙুল ধীরে ধীরে উঠে এলো। একটি মাত্র তর্জনী, বাতাস কেটে আস্তে আস্তে সোজা নিখিলের দিকে নির্দেশ করছে। নিখিলের বুকের মধ্যে থেকে ভয়ার্ত এক ধ্বনি নয়, বরং যেন একটা কেমন ভয়, একটা নিঃশব্দ স্রোত রক্তের মধ্যে ছড়িয়ে পড়ল। শীতল ঘাম গড়িয়ে পড়ছে তার ঘাড় বেয়ে। অন্ধকারের মধ্যে সেই দুই হাতের তর্জনী যেন নড়ছে, বলে উঠতে চাইছে কোনো অদৃশ্য অজানা কথা। আর নিখিলের নিঃশ্বাস থমকে গেছে। চোখের পলক ফেলতেও যেন সাহস হচ্ছে না তার। হঠাৎ ঘরের ভেতর কেমন একটা খসখসে শব্দ উঠল। নিখিলের বুকের ভেতর জমে থাকা নিস্তব্ধতাকে যেন কেউ ছিঁড়ে ফেলল ওই শব্দে। শব্দটা তীক্ষ্ণ নয়, বরং অদ্ভুতভাবে টেনে নিয়ে যাওয়া, যেন কেউ শুকনো পাতার স্তূপের উপর ধীরে ধীরে নখ বলিয়ে যাচ্ছে। নিখিলের শরীরটা এক মুহূর্তে অবশ হয়ে এলো। কান খাড়া করে সে শব্দের উৎস বোঝার চেষ্টা করল। শব্দটা আসছে ঠিক খাটিয়ার নিচ থেকে। বুকের মধ্যে হাওয়া জমে উঠে একটা চাপে ফেটে যাওয়ার মতন হলো। নিখিল এক ঝটকায় ঘুরে তাকালো খাটিয়ার নিচের দিকে। কেরোসিন বাতির কাঁপা আলো মেঝেতে পড়ে নড়ছে। আলোর সরু রশ্মির ভেতর নিখিলের চোখ হঠাৎ স্থির হয়ে গেল। সে দেখল ঠিক ওর চোখের সামনেই দুটো হাত, ফ্যাকাশে আর নীলাভ শিরায় ভরা দুটো অস্বাভাবিক লম্বা হাত, মেঝের উপর আলতো করে ছড়িয়ে রাখা। আঙুলগুলো যেন অনন্ত দৈর্ঘ্যে বাড়িয়ে রাখা, থিতু অথচ জীবন্ত। হাত দুটো এমন ভাবে শুয়ে আছে যেন কেউ সেখানেই লুকিয়ে আছে। অন্ধকারের গাঢ় শরীর মেঝের গহ্বরে গুঁজে রেখে কেবল দুটো হাত বার করে দিয়েছে। আর সেই কালো অন্ধকারের ভিতরেই যেন ঘুমিয়ে আছে কোনো ভীষণ মুখ। আলো ফেললেই যা হয়তো ফুটে উঠবে একটা বিভৎস রূপে। নিখিলের হাড় হিম হয়ে এলো। ঘরের বাতাসও যেন থমকে দাঁড়ালো। তার বুকটা ধরফর করছে, হাত পা কাঁপছে ঠকঠক করে। তার চোখ আচমকা জানালার দিকে ছুটল, বাইরে ডুমুর গাছটার দিকে। কিন্তু আশ্চর্য, কিছুই নেই সেখানে আর। সবে যে হাত দুটি সে দেখেছে, যে অদ্ভুত উপস্থিতি টের পেয়েছিল, মুহূর্তের মধ্যেই সব যেন স্বাভাবিক। নিখিলের মাথায় এক ঘূর্ণি ঝড়ের মতো প্রশ্ন বয়ে গেল, এত তাড়াতাড়ি কেমন করে সম্ভব? জানালাটা বন্ধই আছে, বাইরে নিস্তব্ধতা, দরজাটা বন্ধ আছে। তবে কি সত্যি কোনো একটা ইহজগতের বাইরের কিছু ঘরে ঢুকে এসেছে? আর ঠিক তখনই তার রক্ত হিম করে দেওয়া দৃশ্যটা ঘটল। সেই মেঝেতে শুয়ে থাকা দুটো হাতের একটি হঠাৎ করেই আস্তে আস্তে অন্ধকারের ভেতর ঢুকে গেল। নিখিল হতবাক হয়ে রইল। আর একটি হাত থেকে গেল একই জায়গায় স্থির। কিন্তু এবার সেটি নিখিলের দিকে বাড়ি আসতে লাগলো, যেন ভিক্ষে যাওয়ার মতো। আবার যেন ডাকছে, এসো এসো কাছে। আঙুলগুলো আস্তে আস্তে নড়ছে। বাতাসে কোনো অদৃশ্য ডাক বনছে, এসো কাছে।
তারপরে নিখিলের বুকের ভেতরটা যেন জমাট বরফ ঢেলে দিল কেউ। বিছানার মাথার দিকটা, ঠিক যেখানে সে মাথা রেখে শুয়েছিল, সেখান থেকেই খাটের নিচ থেকে আস্তে আস্তে উঠছে আরেকটা হাত। হ্যাঁ, আরেকটা, যেটি কিছুক্ষণ আগে অন্ধকারে ঢুকে গিয়েছিল। সেই একই নীলাভ শিরা ভরা বিকৃত দীর্ঘ হাত। সেটা বিছানার উপর উঠে আসছে টেনে টেনে, ঠিক যেন কোনো অদৃশ্য শরীর নিজেকে মাটির তলা থেকে টেনে তুলছে। আঙুলগুলোকে ব্যবহার করছে পায়ের মতো। নখের আঁচড়ে খাটিয়ার কাঠ ঘষে উঠছে এক মৃদু কর্কশ শব্দে। নিখিলের চোখ ছলছল করছে আতঙ্কে। এত লম্বা হাত মানুষের হতে পারে না, কখনোই না। এক মুহূর্তের জন্য মনে হলো ওর পা আর শরীর কারোর অদৃশ্য আঙুলে বেঁধে গেছে। খাটিয়ার নিচের হাত আর বিছানার উপরের হাত, এই দুটো যেন নিঃশব্দে মিলিত হলো ওকে ঘিরে। নিখিলের দৃষ্টি তন্ময় হয়ে গেল, যেন এক অজানা সম্মোহনে টেনে নিয়ে যাচ্ছে ওই হাতগুলো। কোনো শব্দ নেই, শুধু হাওয়ায় একটা তীব্র শীতল গন্ধ, কুয়াশা আর পচা পাতার মিশ্রণ। অজান্তেই নিখিল সামনে ঝুঁকে পড়ল। শ্বাস নিতে পারছে না, তবু কোনো অদ্ভুত শক্তি তাকে ঠেলে নিয়ে যাচ্ছে বিছানার ধারে। আর ঠিক যখন সে খাটিয়ার কিনারায় এসে দাঁড়ালো, তখন দুটো হাত এক যোগে ঝাঁপিয়ে পড়ল। এক নিঃশব্দ কিন্তু প্রচন্ড শক্তি তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। ঠান্ডা স্যাঁতস্যাঁতে, শীতলতার চেয়েও ঠান্ডা সেই স্পর্শ। মনে হলো কেউ দড়ির মতো শক্ত করে পাকিয়ে ফেলছে তার বুকের চারপাশ। নিখিল ছটফট করতে চাইল, কিন্তু শরীর সাড়া দিল না। যেন জমাট বরফে ঢেকে যাচ্ছে প্রতিটি স্নায়ু। ঠান্ডা স্পর্শে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সে বুঝে উঠতে পারল না ঠিক কোন মুহূর্তে চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। হারিকেন বাতির আলো যেন এক পলকে নিভে এলো। সবকিছু ডুবে গেল ঘন কৃষ্ণ অন্ধকারে, আর নিখিলের সমস্ত অস্তিত্ব এক অদ্ভুত নিস্তব্ধতায় হারিয়ে গেল। কোনো আলো নেই, কোনো শব্দ নেই, শুধু এক গভীর শূন্যতা। সকালে রোদ্দুর নিস্তেজ আলো নিয়ে ঢুকেছে জানালার ধারে। নিখিলের ঘুম ভাঙল হঠাৎই। যেন অন্ধকারের গভীর থেকে এক ঝাঁক আলো তাকে টেনে তুলল। চোখ মেলে চারিদিকে তাকাতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। গত রাতের সমস্ত স্মৃতি হু হু করে ঝাঁপিয়ে পড়ল মাথায়। সেই শীতল দুই হাত, খাটিয়ার নিচের আধার আর ঠান্ডা ফাঁদে আটকে যাওয়া শ্বাস। নিখিল সোজা হয়ে উঠে বসল। ধর্মর করে বিছানার চাদর সরিয়ে নিজের গায়ে হাত বুলিয়ে দেখল, যেন নিজেকে খুঁজে পাচ্ছে কিনা। বুকের ভেতর এখনো কেমন এক ঠান্ডা শিরশিরে অনুভূতি রয়ে গেছে। দিনের আলোয় ঘরটা অচেনা লাগছে না, সবকিছু একেবারে স্বাভাবিক। কাঠের খাট, দেওয়ালে ঝুলে থাকা ব্যাগটা, টেবিলের ওপর রাখা কেরোসিন বাতি, উত্তর দিকে জানলাটাও এখন শক্ত করে বন্ধ। নিখিলের গলা শুকিয়ে গেছে। তবে কি সে স্বপ্ন দেখেছিল? কিন্তু স্বপ্ন কি এতটা স্পষ্ট, এতটা স্পর্শযোগ্য হতে পারে? ঠান্ডা হাতের সেই বরফে ঢেকে দেওয়া আঁকড়ে ধরাটা এখনো যেন পাঁজরে আটকে আছে। নিখিল নিজের শরীর ঘষে বুঝতে চাইল জেগে আছে তো। হঠাৎই মনে পড়ল সে আদৌ এখানে কেন। সংসারের ঝড় তাকে উড়িয়ে নিয়ে এসেছে এই প্রত্যন্ত কেলুয়াগঞ্জের বাউরি বাগানে। যদি আর কোনো উপায় থাকতো নিখিল এদিকে পা বাড়াতো না।
শহরে টানাপোড়েন চলছিলই, আর হঠাৎই বড়সড় প্রয়োজন এসে পড়ল টাকার। শেষ ভরসা মহাজনের কাছে গিয়েছিল সে। মহাজন প্রথমে মুখ গোমড়া করেছিলেন, পরে যেন ভাবনা চিন্তা করে বললেন, টাকা লাগবে কি রে? কেলুয়াগঞ্জে আমার বন্ধু শিবরাম চক্রবর্তীর প্রায় 18 বিঘা জমির আম, জাম আর লিচুর বাগান আছে। ফলনের আগে পাহারাদার দরকার হয়, ভালো টাকাই পাবি। কাজটাও মন্দ নয়। ওই এখন গিয়ে একটু কাজ করতে হবে, আর রাতের দিকে নজরদারি করলেই চলবে। টাকার অঙ্কটা শুনে আর না বলতে পারেনি নিখিল। প্রয়োজনের তাগিদে সেই দিনই ঠিক হয়ে গেল তার যাত্রা। কিন্তু বাগানটা এসে দেখে নিখিল হতভম্ব। যে পরিমাণ জমি ভেবেছিল তার চেয়ে বহুগুণ বড় এই বাউরি বাগান। দিনের আলোয় শান্ত মনে হলেও সন্ধ্যা নামলেই চারপাশ যেন এক অচেনা অন্ধকারে ডুবে যায়। ছায়া আর কুয়াশায় ঢেকে যায় সব পথঘাট। একটা ব্যাটারির টর্চ আছে বটে, কিন্তু নিখিল সেটাকে বড় জরুরি না হলে জ্বালায় না। এই অঞ্চলের নিঃসঙ্গতা বাইরের শহুরে জীবনের সঙ্গে একেবারেই উল্টো। মানুষজন নেই, রাস্তার শব্দ নেই, কেবল পাতা নড়ার আওয়াজ আর অচেনা পাখির ডাক। তার উপর গত রাতের ঘটনা মাথা থেকে কিছুতেই সরছে না। বুকের ভেতর অজানা ভয়ের শিরশিরে ধারা ঘুরে বেড়াচ্ছে। আর ঠিক তখনই দরজায় টোকা পড়ল। ধর্মর করে নিখিল উঠে দাঁড়াল, সোজা হয়ে দরজার কাছে গেল। দরজা খুলতেই বাইরে দাঁড়িয়ে আছে শ্যামল, মুখে হালকা হাসি। সে বলল, আরে কে নিখিল বাবু, আজ তো বেশ বেলা করে ঘুম ভাঙলো মনে হচ্ছে। শ্যামল তার কণ্ঠে চেনা স্বাভাবিকতা। নিখিল একটু ইতস্তত করে বলল, ওই হ্যাঁ, বোধহয় ঘুমিয়ে গেছিলাম। ঘুমো ঘুমো, ফলনের দিন যত এগোবে ঘুম ততই কম আসবে, তখন রাত জাগতে হবে। নিখিল কেমন যেন নিজের অস্বস্তি লুকোতে চাইল। মুখে শুধু এক অস্পষ্ট হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ আর কি। শ্যামলের সঙ্গে এই কয়দিনেই আলাপ হয়েছে। প্রথম দিন মহাজনই তাকে নিখিলের ঘর দেখিয়ে দিতে পাঠিয়েছিলেন। শ্যামল থাকে এই বাগানের দক্ষিণ প্রান্তের একটা ঘরে। লোকটা চেনা অচেনার মাঝামাঝি, কাজকর্ম বোঝে, বেশি কথাবার্তা বলে না। শ্যামলদা হঠাৎ গম্ভীর গলায় বলল, শুনলে তো, পূব দিকের পাহারা যে ছেলেটা ছিল, কি যেন নাম, হ্যাঁ সত্যজিৎ, ওই ব্যাটা দুদিন ধরে একেবারে লাপাতা হয়ে গেছে। হঠাৎ করে এমন গায়েব হয়ে গেল, মহাজন একেবারে রীতিমতো চিন্তায় পড়ে গেছেন। একটা কাজ করবি না সেটা আগে থেকেই বল, এখন হুট করে মানুষ পাওয়া যায় কোথায় বলো দেখিনি। তাই নাকি? কিছু না বলেই চলে গেছে বুঝি? হতে পারে বেতনটা হয়তো পোষায়নি। বেতন যাই হোক, আরে বলে তো যেতে হতো। যাক ভাই, সাবধানে থাকবে। রাতের বেলা এমনিতেই শেয়াল বুনো কুকুরের কমতি নেই, তার উপর সাপ তো আছেই। আমি চুমকিকে বলে দিচ্ছি সকালের খাবারটা তাড়াতাড়ি দিয়ে দিতে। আর শোনো, খেয়ে নিয়ে মহাজনের ডেরায় একবার চলে আসতে হবে, জরুরি তলব করেছেন সবার। আচ্ছা ঠিক আছে শ্যামলদা, যাব। শ্যামল মাথা নেড়ে চলে গেল। কিছুক্ষণ পরেই চুমকি এলো, নরম কিন্তু তৎপর মেয়ে। মহাজনের রান্নাঘরেই থাকে, কাজের লোকেদের খাওয়া দাওয়া পৌঁছে দেওয়াই তার দায়িত্ব। ধীরে ধীরে নিখিলের ঘরে ঢুকে খাবার নামিয়ে দিল। চুমকি মেয়েটির গায়ের রং শ্যামলা, কিন্তু সেই শ্যামল বর্ণ যেন সূর্য ছায়ায় পাকা শালের মতো দীপ্ত। মাথায় শক্ত করে বেনুনি, বেনুনির ডগা কাঁধ ছুঁয়ে নেমে এসেছে। বয়স খুব বেশি হবে না, 16 কি 17। চোখ দুটো বড় বড়, কপাল ছোট, মুখে লাজুক হাসির ঝিলি। স্বভাবটাও সেরকম, চুপচাপ। কাজের সময় কাজ, কথা কম, তবে গালে কথা বলার সময় আগুনের মতো রং এসে পড়ে হাসলে। থালা নামিয়ে সে মৃদু স্বরে বলল, খাবার দিয়ে গেলাম বাবু, খেয়ে নেবেন। নিখিল খানিকটা মুগ্ধ চোখে তাকিয়েছিল বোধ হয়। মৃদু হেসে সে জিজ্ঞাসা করল, তুমি এত লজ্জা পাও কেন বলো তো? এখন বলবে বুঝি লজ্জাই নারীর ভূষণ? আমাকে আর কদিনই বা চেনেন আপনি বাবু? যা হোক,
খেয়ে থালা বাসনগুলো একপাশে রেখে দেবেন। দুপুরে আবার আসবো, তখন থালা নিয়ে যাব। তা এসেছো যখন একটু বসে যাও না, এমনিতেই একা থাকতে হয়। এই তো শ্যামলদা এলেন, কিছুক্ষণ কথা বলে চলে গেলেন। কথা বলার মতো লোক পাই না। চুমকি মাথা নাড়ল, বেনুনির ডগা দুলে উঠল। আমার তো মেলা কাজ পড়ে আছে বাবু, সময় হলে আসবো খন। কাজে দেরি করলে মহাজন বকাঝকা করবেন। এই বলে সে বেরিয়ে গেল। নিখিল একবার দরজার ফাঁকে দাঁড়িয়ে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। অলক্ষে নিজের মনের ভিতর উষ্ণতার এক টুকরো ঢেউ টের পেল সে। খাওয়া দাওয়া সেরে নিখিল মহাজনের কাছারিতে উপস্থিত হল। কাছারিটি পুরনো, সিমেন্টের মেঝে আর টিনের দেওয়াল। মহাজন তার গোঁফে আঙুল বুলিয়ে গম্ভীর গলায় বললেন, পূব দিকের পাহারায় যে ছেলেটি ছিল সত্যজিৎ, দুদিন হলো একেবারে হারিয়ে গেছে, গুম মেরে গেছে। হুট করে গা ঢাকা দিয়ে দিলে চলবে? সামনেই ফলন, এখনই গাছের গোড়ায় সার দেওয়া, কঞ্চি বেঁধে রাখা, এসব কাজ করতে হবে তো। ফাঁক তালে চুরি চামারির ভয় আছে। 2-3টে ছেলে বাড়তি নিলেই মঙ্গল হয়। তোমাদের কারোর হাতে যদি কোনো ভালো শিক্ষিত ছেলে থাকে তাহলে খবর দেবে, এই জন্যই তোমাদের ডেকেছি। চেষ্টা করছি কর্তা, খবর পেলে জানাবো নিশ্চয়ই। মহাজনের কপালে গাঢ় ভাঁজ। ছেলে পাওয়াই দায় এখন, আর তবুও খুঁজে দেখো। কথাবার্তা সেরে নিজের ঘরে ফিরে এলো যখন সে, তখন দুপুর চড়াচ্ছে। দরজায় তালা ছিল, তালাটা খুলতেই ভিতর থেকে অস্পষ্ট একটা শব্দ কানে এলো, যেন কেউ গো গো করে কাতরাচ্ছে, খুব আস্তে কিন্তু হাড়ে বিঁধে যাওয়ার মতো। বাইরে থেকে নিখিল ডাকল, কে কে ভেতরে? আর সঙ্গে সঙ্গে শব্দটা থেমে গেল। নিখিলের পিঠ বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল যেন। সাহস সঞ্চয় করে তালা খুলে দরজাটাকে আলতো ধাক্কা দিতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে সেটা খুলে গেল। ভেতর থেকে একটা কনকনে ঠান্ডা হাওয়া মুখে এসে ধাক্কা মারল। এই দুপুরের রোদ্দুরেও এই শীতলতা যেন অসহ্য। বাতাসে পচা ভ্যাপসা একটা গন্ধ গা ছুঁয়ে বাইরে বেরিয়ে গেল, আবার ফিরে এসে যেন ঘরের ভেতর পাক খেতে লাগলো। নিখিলের শরীরটা এক নিমেষে ভারী হয়ে এলো, বুকের উপর অদৃশ্য পাথর চেপে বসেছে যেন। কোনো রকমে পা টেনে সে ভেতরে ঢুকে কাঠের চেয়ারে ধপাস করে বসল, তারপর ঢকঢক করে এক গ্লাস জল খেল। জলে গলায় ঠান্ডার একটা শিরশিরানি ঢুকল, তবু গরম লাগাটা যেন কমল না। ঘরের অদূরে একটা ছোটখাটো খাল আছে, সেই খাল কেটে নদীর জল আনা হয়। বাগানের সিঞ্চন ধোয়া মোছা সব তারই ভরসা। জলাধারের মাটিতে সারি সারি নারকেল গাছ দাঁড়িয়ে আছে, ঝেড়ে হাওয়ায় পাতা বেজে ওঠে। নিখিলের দায়িত্ব পড়ে থাকা নারকেল তুলে রেখে দেওয়া, পরে মহাজনের লোকজন এসে নিয়ে যায়। দুপুরটা গড়াতেই সে খালপাড়ের দিকে বেরোলো একটু। হাঁটতে হাঁটতে দেখল ঝোপের আড়ালে চুমকি দাঁড়িয়ে আছে। সে খালের জলের দিকে তাকিয়ে আছে, যেন জলের তলায় বাঁধা পড়ে আছে কোনো কথা। নিখিল কাছে গিয়ে নরম গলায় বলল, কি হলো চুমকি, এখানে দাঁড়িয়ে আছো কেন? চুমকি একটু চমকে ওঠে, তারপর নিজেকে সামলে নিয়ে বলে, ও কিছু না বাবু, আমার ছাগল দুটো বাগানের ভেতর ঢুকে গেছে, ওদের খুঁজতে খুঁজতে চলে এসেছিলাম। তা ছাগল না খুঁজে খালের জলের দিকে তাকিয়ে আছো কেন? সত্য দাদাবাবু নিখোঁজ হওয়ার আগে তাকে শেষবার এই খালের ধারেই দেখেছিলাম।
আপনার সঙ্গেই কথা বলছিল। আমি তখন শুকনো কাঠ নিয়ে বাগান পার হচ্ছিলাম। নিখিল একটু আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, ছেলেটা এমনি ভালোই ছিল, কিন্তু কেন যে হঠাৎ দুম করে কোথায় পালালো কে জানে। একটা বিষয় খালি খারাপ দেখেছি, তোমার দিকে নজরটা ছেলেটা কিন্তু ভালোভাবে দিত না। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ, করেন না বাবু। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে বলো তো? আর তুমি এই বয়সে মহাজনের কাছে কাজ করো, তোমার কি বাবা মা কেউ নেই? আছে বাবু, মা আছে, তবে তিনি অসুস্থ। বাবা মারা গেছেন যখন, তখন আমার জ্ঞানও হয়নি। এই বলে একটা দীর্ঘশ্বাস ফেলল চুমকি। নিখিল বলল, যাই হোক, দুপুরবেলায় এখানে একা একা বেশিক্ষণ ঘোরাফেরা করো না। যাও, তোমার কাজে যাও, আর আমার খাবারটা সময় মতো দিয়ে যেও, মেলা কাজ পড়ে আছে। আচ্ছা দাদাবাবু। চুমকি চলে গেল। তার শাড়ির আঁচল দুলে উঠল। বেনুনির ডগা পিঠে টোকা দিয়ে উঠল দু একবার। নিখিল একভাবে তাকিয়ে রইল চুমকির চলে যাওয়ার পথে। তার হাঁটার ছন্দ, কথার ভঙ্গি, চোখের ভিতরে সেই নরম আলোর রেখা, সবকিছু নিখিলের ভালো লাগে। মনে হলো অজান্তেই কোথাও একটা সূক্ষ্ম টান পড়ে গেছে মনটায়। ভালো লাগার একটা নরম ঢেউ যার গায়ে লেগে আছে আবারও সেই অকারণ শীতলতা। দুপুরের রোদ খানিকটা বাঁকা হয়ে এসেছে। এমনিতেই বেলা ছোট। নিখিল গেল বাগানের ওই বিশেষ ঘরটায়, যেটাকে সবাই সারগোলা বলে। পাহাড়াখানার থেকে খুব একটা দূরে নয়। সারগোলার দরজায় হাত দিতেই তার কাঁধে যেন অদেখা দায় এসে চেপে বসল। পা রাখতেই নিখিল থমকে গেল। ভেতরে এক অদ্ভুত অনুভূতি, যেন হাওয়াটাই এখানে উল্টো দিকে বয়ে যায়। নিঃশ্বাস টানলে ফুসফুসে বাতাস ঢোকে না, বরং গলা জুড়ে একটা নিকষ নীল কাঁটার স্বাদ উঠে আসে। এখানে আলো মেঝেতে পড়ে না, মেঝে যেন আলোকে শুষে নেয়। ঘরের দেয়ালগুলোতে হালকা কম্পন, যেন খুব দূরে কোথাও ধুক ধুক করে ধামার শব্দ বাজছে। কিন্তু শব্দটা আগে আসে, পরে তালে তালে দেওয়াল নড়ে। জাল টানা কোনায় মাকড়সার জাল নিখিলের নিঃশ্বাসে কাঁপছে না, বরং অপরিচিত কারোর নিঃশ্বাসে ওঠানামা করছে। এমন একটা অনুভূতি যেটা সে কখনো লেখায় পড়েনি বা জীবনে দেখেনি। মনে হলো ঘরটা মানুষের ভিতরের সময়টাকে একটু একটু করে বাইরে টেনে আনছে। নিখিল ইচ্ছে করেই এসবকে উপেক্ষা করে। তারপর শেলফ থেকে দুটো কাঁচের শিশি আর একটি বিশেষ সারের প্যাকেট তুলে নিল, শ্যামলদার হাতে দেবে বলে। কিন্তু ফিরে বেরিয়ে আসার সময় চোখে পড়ল ঘরের একটা কোণ। সেখানে আলো আর অন্ধকার খুঁটির গায়ে গিয়ে দুভাগ হয়ে আছে। সেখানে কয়েকটি চটের বস্তা সারি দিয়ে রাখা, বস্তাগুলোর পেছনে সামান্য ফাঁক, আর সেই ফাঁকে চটের ধারে গা ঘেঁষে একটি হাত। লিকলিকে সরু আঙুল, হাড় জিরজিরে, নীলাভ শিরা বেয়ে উপরে উঠছে। আঙুলের পাশে বস্তার কানা থেকে একটু বাইরে উঁকি দিচ্ছে একখণ্ড মুখ। প্রথমে চিনতে পারল না, তারপর ধীরে ধীরে চোখ সয়ে এলো, দম আটকে গেল। মুখটা চেনা, কোথাও যেন আগে দেখেছে, অথচ ভয়াবহ বিকৃত। ঠোঁট দুটো কারসাজের মতো টেনে ছিঁড়ে দেওয়া, হাসলে ক্ষতের দাগ আরো টাটকা হয়ে ওঠে। চোখ দুটো অস্বাভাবিক বড়, গোল গোল, মনি হলুদের গাঢ় রঙে জ্বলছে। কপালের ঠিক মাঝখানে একটা গভীর ছিদ্র, ক্ষত নয়, সম্পূর্ণ ফুটো। সেই ছিদ্র দিয়ে পেছনের জানালার আলো সরু গোল হয়ে এসে নিখিলের বুকে পড়ল।
এপার থেকে ওপার দেখা যায় এমন এক অমানসিক ফাঁকা। সারা মুখ জুড়ে নীল শিরা উপশিরা গাছের শেকড়ের মতো বিছানো, চোখের কোটর ঘিরে জট বেঁধে আছে। নিখিল কাঁপতে কাঁপতে দুপায়ে গেল। তার গলায় স্বর উঠল না, সারা শরীর শুকিয়ে গেছে। তবু এক সময় ফিস ফিস করে বলল, কে 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 তুমি? জিনিসটা সামান্য নড়ে উঠল। ঠোঁটের ফাঁক থেকে একটা হালকা শব্দ। হাসি নাকি শাঁসা করা বাতাসের আওয়াজ বোঝা গেল না, কিন্তু সেই হাসিতেই ঠোঁটের চেরা অংশ আরো প্রসারিত হল। পালিশ করা ধোয়া সাদা দাঁতের শাড়ি ভেতর থেকে ঝলকে উঠল। চোখের হলুদ বৃত্ত দুটো একটু চওড়া হলো, যেন যেন নিখিলকে দেখার জন্য আরো জায়গা চাইছে। অন্ধকারের মধ্যে থেকে ধীরে ধীরে বাড়িয়ে এলো একটা হাত, আগলে ধরা আর নিস্তরঙ্গ, হাতের তালু সামনে। নিখিল যেন মন্ত্রমুগ্ধ, নিজের হাতটিও বাড়িয়ে দিল। একসময় সেই হাত স্পর্শ করল সে, তার সারা শরীরটা কেঁপে উঠল। ওফ, এত ঠান্ডা! বরফের চেয়েও ঠান্ডা। ঠান্ডার ভেতরে আরেক রকম শীত, যা হাড়ের মজ্জা পর্যন্ত ঢুকে যায়, যেটা ঠান্ডাকেও যেন শীতল করে দেয়। আর তখনই ঘটল অপার চিন্তার বাইরে এক ঘটনা। যে হাতটা ধরেছে তার ত্বকের নিচে যে নীল নীল শিরা উপশিরাগুলো শেকড়ের মতো বিচ্ছিরি নকশা এঁকে রেখেছিল, সেগুলো এখন একটা একটা করে নিখিলের হাতের ভিতর ঢুকে পড়তে লাগলো। ত্বকের নিচে সেই নীল রেখাগুলো দৌড়চ্ছে, কোনোই পেরিয়ে বাহুতে, বাহু থেকে কাঁধে। নিখিলের চামড়া টকটক করে উঠল, রোম খাড়া হয়ে গেল। সে হাত ঝাঁকাতে চাইল, কিন্তু আঙুলগুলো বেঁধে গেল শেকড়ের সূত্রে। তার মাথার ভেতরে কোথা থেকে কে যেন কাছে শিরার মতো একটা অচেনা মানচিত্র এঁকে দিল। ঠক ঠক করে কাঁপছে তার শরীর, দাঁত কিচকিচ করে বাজছে। বুকের ভিতরে বাঁশির মতো শীষ উঠছে শ্বাস নিতে গেলে। কতক্ষণ জানা গেল না, 5 সেকেন্ড নাকি 5 ঘন্টা। চোখের পাতায় সময় যেন জমে জমে পাথর হয়ে গেছে। হঠাৎ যেভাবে সব শুরু হয়েছিল ঠিক সেভাবেই সব থেমে গেল। ঘরটা নিস্তব্ধ, চটের বস্তাগুলো এক সরল রেখায় রাখা। সেই ফাঁকের মধ্যে কেউ নেই। আলো অন্ধকার আবার আগের মতো নিরীহ হয়ে বসে আছে। নিখিল এক ধাপ পিছল, কিন্তু চারপাশে এমন নিরাবেগ স্তব্ধতা যেন কিছুই ঘটেনি। সে হাত তুলল, ত্বকের নিচে নীলচে ছায়া যেন এক মুহূর্ত কাঁপল, তারপর মিলিয়ে গেল। সে ভেবেছিল বিকেল পড়েনি এখনো, কিন্তু দরজা ঠেলে বাইরে এসে দেখল বাগানের উপর ইতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আকাশে প্রথম তারা উঠেছে। নিখিল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। দুপুর থেকে সন্ধ্যা, এতটা সময় কি সে এই গুদাম ঘরের দোরগোড়ায় স্থির দাঁড়িয়েই কাটিয়ে দিল? অথচ তার মনে হচ্ছে সব মিলিয়ে কয়েক মুহূর্ত মাত্র। সময়টা যেন বাঁশির সুরের মতো ভাঁজ খেয়ে মরে গেছে, আবার খুলে গেছে। আর সেই মাঝখানে তার হাতের ত্বকের নিচে শেকড় গেড়ে বসে আছে এক অদৃশ্য নীল নকশা। অনেক দূরে কোথাও কুকুর ডেকে উঠল। নিখিল ধীরে ধীরে হাতটা নামালো। আঙুলে এখনো টের পাওয়া যায় এক শীতল পরশ, যে পরশ মানুষকে নয়, যেন মৃত আত্মাকে বাঁচিয়ে রাখে, মানুষের ভিতরকে যেন কাট করে দেয়।
বাইরে তখন রাতের কালো আবরণ নামছে। বাগানের গাছে গাছে ঘন ছায়া জমেছে। দূরে কোথাও থেকে পেঁচার ডাক ভেসে এলো। ঝিঁঝি পোকার অবিরাম ডাক এক টানা সুতোর মতো বাগান জুড়ে টান টান করে রেখেছে। গাছের পাতায় যেন অদৃশ্য বাতাস লাগছে। নিখিল কেমন একটা ধীরে ধীরে ফিরছে নিজের পাহাড়াখানার দিকে। পথটা চেনা, তবু আজ অদ্ভুতভাবে একটা ভার যেন তার শরীরে চেপে বসেছে। মনে হচ্ছে কাঁধে কারুর অদেখা ভার। কেউ যেন নিঃশব্দে তার পিঠে বসে পড়েছে। প্রতিটি পা ফেলতে যেন বুকের উপর পাথরের বোঝা বাড়ছে। নিখিল হাঁপিয়ে উঠছে, কিন্তু পিছনে তাকিয়ে কাউকে দেখা যাচ্ছে না। তবু নিঃসন্দেহে বুঝতে পারছে সে একা হাঁটছে না। অদৃশ্য কারণ নিঃশ্বাস তার ঘাড় ছুঁয়ে যাচ্ছে ঠান্ডা বাতাসের মতো। ঘরে ফিরে দরজা বন্ধ করতে যেন হুড়মুড়িয়ে পড়ল নিখিল। বুকটা ধড়ফড় করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হলো সারা দুনিয়ার বাতাস যেন হঠাৎ শেষ হয়ে গেল। ঢক ঢক করে সে কলসি থেকে জল খেল। তবু বুকের ভেতর চাপা ভারটা কমল না। আর ঠিক তখনই দরজা দিয়ে প্রবেশ করল শ্যামলদা। কি ব্যাপার নিখিল? মহাজন তোমাকে বলেছিলেন সারগুলো আর ঔষধগুলো নিয়ে যেতে, কিন্তু তুমি তো গেলে না। আমিও সারাদিন কাছারির কাজে ডুবেছিলাম, তাই আর দেখতে পারিনি। নিখিল তখন চেয়ারে বসে আছে, দেয়ালের দিকে মুখ করে। তার কাঁধটা ঝুঁকে পড়েছে, যেন খুব ক্লান্ত। শ্যামলদা দুপা এগিয়ে এসে ডাকলো আবার, নিখিল, আরে আয় নিখিল। নিখিল ধীরে ধীরে ঘুরে তাকালো। শ্যামলের চোখ এক মুহূর্তে বিস্ফারিত হয়ে গেল। আরে সত্যজিৎ, তুমি এখানে? শ্যামল যেন আকাশ থেকে পড়ল। সে তো নিখিলকে খুঁজছিল, অথচ যাকে দেখছে সে তো সত্যজিৎ, সেই নিখোঁজ ছেলেটা। নিখিলের বুকের ভেতরে ধাক্কা খেল। কি শুনল সে? সত্যজিৎ? কিছু একটা বলতে চাইল, কিন্তু শব্দ বেরোলো না। সে বলতে চাইল, আমি সত্যজিৎ নই, আমি তো নিখিল। কিন্তু ঠোঁট কাঁপল, শুধু অস্পষ্ট গঙ্গানির মতো আওয়াজ উঠল। শ্যামল তড়িঘড়ি বলল, আরে তোমার কপালে কি হয়েছে? আরে রক্ত এইভাবে ঝরছে কেন? আর তুমি এতদিন কোথায় ছিলে বলো তো? প্রশ্নগুলো গুচ্ছের মতো ছুটে এলো, কিন্তু উত্তর দেওয়ার ক্ষমতা নেই নিখিলের। তার চোখে ভাসছে অদ্ভুত এক নীলচে আভা। গলার গভীর থেকে কেমন এক গর্জন ভেসে উঠল। গোঙানি যেন গিয়ে মিশল অন্য এক কণ্ঠে। কণ্ঠস্বর ঠান্ডা আর ধীরে ধীরে স্পষ্ট হলো, আমি সত্যজিৎ। শ্যামল যেন স্তব্ধ। কণ্ঠটা নিখিলের নয়, অথচ সেই কণ্ঠ বেরোচ্ছে নিখিলেরই মুখ দিয়ে। আমি কোথাও পালিয়ে যাইনি, আমাকে শেষ করে দিয়েছে ওই নিখিল। হঠাৎ দরজাটা কাঁকিয়ে খুলে গেল। রাতের খাবার হাতে নিয়ে ঢুকেছে চুমকি। দরজায় পা দিতেই থালাটা হাত থেকে পিছলে মাটিতে পড়ে গেল। ঢং করে একটা আওয়াজে ঘরটা কেঁপে উঠল। চুমকির চোখ ভয়ে ছলছল করছে। সামনে যে মানুষটি দাঁড়িয়ে আছে তার শরীর নিখিলের, কিন্তু কণ্ঠস্বর সে সত্যজিৎ দাদাবাবুর, কিন্তু ভীষণ রকম বিকৃত। আর সে দেখতেও হুবহু সত্যজিতের মতোই। সত্যজিতের কণ্ঠে নিখিলের ঠোঁট নড়ল আবার। চুমকি, তোকে আমি নিজের বোনের মতোই দেখতাম, তুই জানিস, কিন্তু এই নিখিল। চুমকি কেঁপে উঠল। নিখিলের দেহ হঠাৎ শিরায় উপশিরায় ভরে উঠল। ত্বকের নিচে নীল নীল শেকড় কিলবিল করছে। গাছের শেকড় যেন হাত পা বেয়ে উঠছে। কেরোসিনের হ্যারিকেন বাতির আলোয় সেই শিরাগুলোকে অদ্ভুত নীলাভ দীপ্তি জাগালো। সেই কণ্ঠ বলে চলল,
নিখিল তোর দিকে তাকিয়েছিল অন্য চোখে, ভালোবাসা বলে, কিন্তু তার ভালোবাসা অসুস্থ। যে জিনিসকে সে নিজের করে নিতে চায়, সেখানে অন্যের ছায়া পড়লে বা সন্দেহ হলে সে ওই মানুষটিকেও মেরে ফেলতে পিছপা হয় না। এটার মাথার অসুখ, ভয়ানক অসুখ। যতটা ভালোবাসে ততটাই পাগল হয়ে ওঠে। কেউ বাধা দিলে সেই ভালোবাসার রূপ নেয় হিংসায়। চুমকির বুক কাঁপছে। শ্যামলদা পিছিয়ে গিয়ে প্রায় চিৎকার করে বলল, তুমি কি বলছো? সত্যজিতের কণ্ঠ নিখিলের গলা দিয়ে ভেসে এলো। ওর এক ভয়ানক রোগ রয়েছে, মানসিক রোগ। যেই জিনিসটাকে ও একবার নিজের বলে মেনে নেয়, তাতে অন্য কেউ হাত দিলে, সেই বস্তু হোক বা সেটা ব্যক্তি, সেই তার শত্রু হয়ে যায়। একটা হিংস্রতার জন্ম নেয়। গত বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় আমি ওর কাছে এসেছিলাম। তার আগে ওর গ্রামে গিয়ে ওর ব্যাপারে সব জেনেছিলাম। শুধু বুঝিয়ে বলতে চেয়েছিলাম, চুমকিকে আমি নিজের বোনের মতো দেখি। নিখিলকে বলেছিলাম, তার সঙ্গে যদি চুমকি ভবিষ্যতে সংসার করে, তাহলে তাকে প্রয়োজনে চিকিৎসা করাতে হবে। কিন্তু ও কেন জানি না কোনো কারণ ছাড়াই হঠাৎ বদলে গেল। ক্ষোভে উন্মত্ততায় আমাকে গলা ধরে ঠেলে মাথাটা দেয়ালে ঠুকলো। দেয়ালে গেঁথে রাখা একটা বড় পেরেক ছিল। আমার মাথা সেখানে গিয়ে লাগলো, আর আমি সেখানেই মারা গেলাম। তখন ভয় পেয়ে গিয়ে ও আমাকে বাগানের মাঝে সেই পুরনো জাম গাছের তলায় পুঁতে দিল। এইবার তার দেহের ভেতর থেকে নিখিলের কণ্ঠস্বর ভেসে এলো। সে দম বন্ধ করা চিৎকার করে বলল, না না, এসব মিথ্যে, এসব কিছু সত্যি নয়, সব মিথ্যে। কিন্তু সেই আর্ত চিৎকারকে আবার ডুবিয়ে দিল সত্যজিতের কণ্ঠ। দুই কণ্ঠ এক শরীরে লড়ছে। নিখিলের মুখে নিঃশ্বাস জড়িয়ে যাচ্ছে, চোখে নীল আগুনের মতো তেজ। চুমকি দাঁড়িয়ে আছে পাথরের মূর্তির মতো। তার চোখের কোণে জল জমেছে, কিন্তু পলক ফেলার ক্ষমতা নেই। শ্যামল একেবারে হা হয়ে গেছে, হাত পা জমে গেছে। আর নিখিলের শরীরে জেগে উঠেছে মৃত মানুষের কণ্ঠ। জীবন্ত মানুষের শ্বাসের ভেতর মৃতের স্মৃতি। নিখিলের শরীরটা থরথর করে কাঁপছে, যেন যেন কোনো অদৃশ্য স্রোত তাকে ছিঁড়ে ফেলবে। সত্যজিতের কণ্ঠ ধীরে ধীরে আবার বলে উঠল, আমি হারাইনি। আমার রক্ত এখনো এখানে। আমি ফিরে এসেছি। ঘরের মধ্যে তখন এক শীতল আতঙ্ক ঠিক ঠিক করছে। কেরোসিন বাতির হলদেটে আলোয় নিখিলের দেহটা এক অদ্ভুত খিঁচুনিতে কেঁপে উঠছে, আর মুখে সেই বিকৃত হাসি। কিন্তু সেই চোখের গভীরে নিখিলের নিজের আতঙ্ক স্পষ্ট, যেন অন্ধকারে বন্দি এক অসহায় প্রাণ। চুমকি আর শ্যামল নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে। তাদের চোখের সামনে যা ঘটছে তা বোঝার ভাষা নেই। নিখিলের বুকের ভেতর থেকে দুটো স্বর একসাথে বেরোচ্ছে, একটা নিখিলের নিজের আর্তচিৎকার, আর অন্যটা সত্যজিতের ঠান্ডা নির্মম হাসি। না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, দয়া করো, দয়া করো। কিন্তু সেই গলার উপর আরেকটা স্বর চাপা দিল, ধীর অথচ ভয়ঙ্কর। শেষ আজ যা আমার সাথে করেছিস, আজ তুইও তার স্বাদ পাবি। এক শরীরে দুই আত্মার মরণ খেলা চলছে। নিখিলের হাতগুলো যেন নিজের ইচ্ছায় নয়, অদৃশ্য শক্তির টানে এগিয়ে যাচ্ছে। ধীরে ধীরে দেহটা ঘুরে গেল ঘরের পূর্ব দেওয়ালের দিকে। এটাই সেই দেয়াল যেখানে কয়েকদিন আগেই পেরেকের আঘাতে সত্যজিতের জীবন ফুরিয়েছিল। নিখিলের পা যেন আর নিজের নিয়ন্ত্রণে নেই। এক অদৃশ্য দড়িতে বেঁধে তাকে যেন টেনে নিয়ে যাচ্ছে। ওইদিকে শ্যামলদা হাঁটু গেড়ে বসে পড়ল। আতঙ্কে কণ্ঠস্বর শুকিয়ে গেছে। চুমকি কাঁপতে কাঁপতে কান্না চেপে রেখেছে, কিন্তু চোখের জল গড়িয়ে পড়ছে। দেয়ালের সামনে গিয়ে দাঁড়ালো নিখিলের দেহটা। নিখিল আবার হাহাকার করল,
না না, থামো, আমি আমি বাঁচতে চাই। তারপর হঠাৎ হিংস্র ঝাঁকের মতো নিখিলের মাথাটা নিজের ইচ্ছায় দেয়ালের দিকে ধাক্কা খেল। ধরাস। একবার, দুইবার, তৃতীয়বারে সেই ধাক্কা এতটাই প্রবল হলো যে ঘরটা কেঁপে উঠল। চুমকি চোখ ঢেকে ফেলল চিৎকার করে। শ্যামল এক ঝটকায় উঠে দাঁড়াতে চাইল, কিন্তু পা যেন হিমে জমে গেছে। দেয়াল জুড়ে তখন রক্তের ছিটা ছড়িয়ে পড়ল। নিখিলের কপালে একটা গর্ত হয়ে গেছে। তার রক্তের সঙ্গে মগজের সাদা ঘিলু গড়িয়ে পড়ল মাটিতে। কিন্তু তবু অদ্ভুত ব্যাপার, সে বিকৃত হাসিটা থামল না। নিখিলের ঠোঁট ছিঁড়ে পড়া হাসিতে সত্যজিতের তৃপ্তি ছড়িয়ে পড়ল বাতাসে। যেন প্রতিটি আঘাতের সাথে সে ফিরে পাচ্ছে নিজের হারানো অস্তিত্ব। আর শেষ আঘাতের পর নিখিলের শরীর এক ধাক্কায় নিস্তেজ হয়ে পড়ে গেল মেঝের উপর। ছটফটানি থেমে গেছে। ঘরের বাতাস স্তব্ধ। শুধু কেরোসিন বাতির আলো কেঁপে কেঁপে নিভতে চাইলেও যেন নিভল না। আর ধীরে ধীরে সেই ভয়াবহ মুখের ছায়া, যে মুখ নিখিলের শরীরকে গ্রাস করেছিল, মিলিয়ে গেল। নিখিলের আসল মুখ এখন নিথর আর রক্তে ভেজা। কপালের গভীর ক্ষত থেকে ধীরে ধীরে রক্ত গড়িয়ে মেঝেতে ছড়িয়ে যাচ্ছে। চুমকি অবশ দৃষ্টিতে তাকিয়ে আছে। শ্যামল পিছিয়ে গিয়ে দেয়াল ধরে দাঁড়ালো, চোখে অসহায় আতঙ্ক। ঘরের ভিতর কোনো কথা নেই, শুধু মৃত্যুর এক ঘন নীরবতা। পরদিন ভোরবেলায় বাউড়ি বাগান যেন নিঃশ্বাস ফেলে জেগে উঠল। মহাজনের লোকজন, গ্রামের কয়েকজন জুটে গেলেন। শ্যামল তাদেরকে সব জানিয়েছিল। মহাজন এসে নির্দেশ দিলেন, ওই জাম গাছের তলাটা খুঁড়ে দেখা হোক তাহলে। বড় বড় কোদাল চালালেন কয়েকজন। শুকনো পাতার গন্ধে মিশে উঠল পচা কাঁদার দুর্গন্ধ। কিছুক্ষণের মধ্যেই মাটির তল থেকে বেরিয়ে এলো পচে যাওয়া দেহ। সত্যজিৎ, মুখ বিকৃত, মাথার কাছে কপালের কাছটা ফাটা, দেহটা মাটি আর শিকড়ের সাথে আটকে ছিল। চুমকি ফুঁপিয়ে কেঁদে উঠল। শ্যামল নিঃশব্দে দাঁড়িয়ে রইল চোখ নামিয়ে। মহাজনের গম্ভীর মুখেও কেমন যেন ছায়া খেলা করছে। ওদিকে নিখিলের দেহটা অন্যদিকে পড়ে আছে, এখনো কেউ কাছে যায়নি। কেউ কোনো কথা বলল না। সকালের আকাশে সূর্যের মাঝে যেন এক রাতের কালো অন্ধকারের মতো থমথমে নীরবতা নেমে এলো। এই বাউড়ি বাগান আবার তার রহস্যময় নিস্তব্ধতায় ফিরে গেল। কিন্তু চুমকির চোখে থেকে গেল আতঙ্কের ছায়া। শ্যামলের বুকেও একটা অদৃশ্য ভয়। এখানে আর কোনো মানুষ সহজে ভালোবাসতে পারবে কিনা কে জানে, কারণ রাতের গভীরে নীরব বাগানের অন্ধকারে কেউ এখনো ফিসফিস করে বলে, যাকে তুমি নিজের ভাবো সেও কখনো কখনো তোমার মৃত্যুর কারণ হতে পারে। শুনলেন বাউড়ি বাগানে এক রাত। আমাদের আজকের এই বিশেষ নিবেদন আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যদি আজকের এই গল্পটি আপনি মনোযোগ সহকারে শুনে থাকেন তাহলে আপনার জন্য রইল একটি প্রশ্ন। আচ্ছা বলুন তো, শিবরাম বাবুর বাগানের কোন দিকটায় শ্যামলদাকে পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল? প্রশ্নের সঠিক উত্তর আপনার নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। একবার চলুন দেখে নিই আমাদের গত এপিসোডে কারা কারা কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডে সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন মানস জানা, শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল, গায়ত্রী, বৈশাখী, শেখ হাসান, মৌসুমী মান্না, অনিক মান্না, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, রত্না সরকার, অভিজিৎ নাথ, মানুয়ার, মমতা গোস্বামী এবং মিঠু সাহা। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আমি সুদর্শন আবার হাজির হব একটা ফ্রেশ ব্র্যান্ড নিউ গল্পের সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন পিশাচ পর্ব অডিও স্টোরি। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই। ধন্যবাদ।